অধ্যায় নম্বর 7, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি অধ্যায়ের নাম। এই অধ্যায়টা এতটাই ছোট যে অধ্যায়টাকে আমরা খাতার 1 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা এর মধ্যে নামিয়ে দিতে পারবো, মানে এরকম 1 পাতা অথবা 2 পাতা। কারণ কারোর হাতের লেখা ছোট হয়, কারোর বড় হয়। তো আমরা যদি বড় ছোট সব মিলিয়ে বলি তাহলে কারোর 1 পাতার মধ্যে ধরে যেতে পারে, কারোর 2 পাতার মধ্যে ধরে যাবে, 2 পাতার মধ্যে ধরে যাবেই। এই পুরো চ্যাপ্টারটার মূল যে বিষয়টা সেটা 4টে জায়গা আছে মূলত শেখার এই অধ্যায়ে। এবং সেই 4টে যে জিনিস শিখবো বিজ্ঞানের, ওই 4টে জিনিসের উপরে আমাদের সাধারণ মানে প্রতিদিনের জীবনে তার যে ব্যবহার সেগুলো হচ্ছে জানতে হবে এই অধ্যায়ের মধ্যে। এই হচ্ছে কাজ, এই চ্যাপ্টারের মধ্যে এইটুকুই আছে এবং এতটাই ইজিলি বোঝাবো। চ্যাপ্টারটা পুরো ওই 2 পাতার মধ্যে আয়ত্ত যদি একবার এসে যায়, 2 পাতাটা যদি একবার মাথায় ঢুকে যায়, তাহলে পুরো চ্যাপ্টারটা মানে নিজে অ্যান্সার করা যাবে যে প্রশ্নই দিক না কেন। তো শুরু করছি বেশি না কথা বলেই। চাপ বা প্রেসার। চাপ বা প্রেসার কাকে বলে সেটা বুঝতে হবে। তো চাপ বা প্রেসার বোঝার আগে আমাদের বল কাকে বলে সেটা জানার প্রয়োজন। এবং সেই বল কাকে বলে যে জিনিসটা, বল কি, সেই জিনিসটা কিন্তু আগের অধ্যায়ে আলোচনার বিষয়, মানে আগের অধ্যায় হয়ে গেছে। অর্থাৎ অধ্যায় নম্বর 6-এ এই বল কি জিনিস, সেটা বল বা ফোর্স কি জিনিস সেটা কিন্তু আলোচনা হয়েছে। এই বল জিনিস নিয়ে আবার যদি বলতে যাই তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য বল সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই, মানে এই ক্লাসে অন্তত বল সম্পর্কে আমি আর বলছি না। তো যেটা বলছিলাম, বল জিনিসটা আর এখানে আলোচনা করব না, বল জিনিসটা ওই আগের অধ্যায় থেকে দেখে নিতে হবে, ঠিক আছে। আমি একটু মানে বোঝানোর সময় আমি একটু হালকা জিনিস বলে দেবো, মানে যেটা বলের কনসেপ্টটা একটু বলে দিচ্ছি যাতে সুবিধা হয়। বল হচ্ছে সিম্পল একটা জিনিস, যেটা বাইরে থেকে এমন একটা জিনিস যেটা প্রয়োগ করার ফলে কোনো একটা স্থির বস্তু গতিশীল হয়, বা গতিশীল বস্তু সেটা স্থির হয়ে যায়, বা তার গতি বাড়ে বা তার গতি কমে, কিছু একটা হয়। মানে এই একটা বস্তু আছে, এটাকে আমরা বাইরে থেকে যা প্রয়োগ করছি, বাইরে থেকে কি প্রয়োগ করছি, এই যে বল প্রয়োগ করা, এটাই হচ্ছে বল। বাইরে থেকে যা প্রয়োগ করা হচ্ছে, যার জন্য স্থির বস্তুটা এই যে এক জায়গায় বসে আছে, এটা তো স্থির, এই স্থির বস্তুটা গতিশীল হচ্ছে, বা গতিশীল বস্তু যেটার থেকে বাইরে থেকে যদি আটকানো হয় তাহলে সেটা দাঁড়িয়ে পড়ে, তার মানে স্থির হয়ে যাচ্ছে। তার মানে গতিশীল বস্তু স্থির হয়, বা স্থির বস্তু গতিশীল হয়। বা এই গতিশীল বস্তুর কিন্তু 2 রকম জিনিস হতে পারে, 2-3 রকম জিনিস। একটা গতিশীল বস্তু স্থির হতে পারে, বা গতিশীল বস্তুর গতিটাকে আরো বাড়াতে পারে, বা গতিশীল বস্তুর স্পিডটাকে বা গতিটাকে একটু কমাতে পারে। ফর এক্সাম্পল, তুমি গাড়ির ক্ষেত্রে দেখো না, একটা গাড়ি যখন চালানো হয়, একটা 4 চাকা হোক বা বাইক হোক, যে গাড়ি চালানো হোক না কেন, বা সাইকেল চালানো হোক না কেন, সেই সাইকেলটা তো গতিশীল থাকে যখন চলছে, তাহলে সেই গতিটা আমরা বাড়াতে পারি, অর্থাৎ আরো জোরে যেতে পারি, চালাতে পারি, বা তার গতিটাকে একটু কমিয়ে চালাতে পারি, বা সেটাকে স্থির মানে একদম পুরো স্টপ করে দিতে পারি, দাঁড় করিয়ে দিতে পারি। তাহলে এই পুরো যে জিনিসগুলো হচ্ছে সেটা বাইরে থেকে কোনো একটা জিনিসের জন্য হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে। এইটাই হলো বল, মানে বাইরে থেকে যা প্রয়োগ করার ফলে এগুলো হয় সেটাই হলো বল। এই বলের কনসেপ্টটা আশা করা যায় ক্লিয়ার হয়েছে। এরপরে যেটা এই চাপের মধ্যে ঢুকে যাবো, চাপ কি, চাপের কনসেপ্ট আগে বুঝি, লেখা পরে হচ্ছে। দেখো এই একটা বাক্স আছে মাটির উপরে রাখা, ঠিক আছে। একটা মানুষ, একটু কাছে আঁকি, এই একটা মানুষ যার 2খানা হাত লম্বা লম্বা ভূতের মতো, আর এই যে পা মাটির উপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই মানুষটা এই 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 বাক্সটাকে ঠেলছে, বাক্সটার উপরে মানে ঠেলে সরাতে চাইছে। তার মানে বাক্সটার উপরে বল প্রয়োগ করছে। এই বাক্সটার উপরে যতটা বল প্রয়োগ করছে, যে ক্ষেত্রফল, এইটুকু অঞ্চলের মধ্যে বলটা প্রয়োগ করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, একটা বস্তু, তার নির্দিষ্ট একটা ক্ষেত্রফল আছে, একটা তল আছে। ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে অঞ্চল। এই যে বোর্ড, এই বোর্ডটার ক্ষেত্রফল মানে এই যে অঞ্চলটা, এটা হলো বোর্ডের ক্ষেত্রফল, ঠিক আছে। এই উপরের যে অংশটা, এটা হলো বোর্ডের ক্ষেত্রফল। ঠিক তেমনি একটা বাক্সকে যখন ঠেলা হচ্ছে, তখন ওই বাক্সের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলের উপরেই কিন্তু আমরা
বল প্রয়োগ করছি। এই বল প্রয়োগ করার ফলে এই যে ক্ষেত্রফলের উপরে বলটা প্রয়োগ করা হচ্ছে, এটাই হলো চাপ। ইজিলি যদি বলা হয়, এই যে ঠেলা হচ্ছে, ঠেলার ফলে এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে, তার মানে চাপ দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যদি আরেকটু ইজিলি প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে বুঝি, তাহলে আমরা ট্রেনে চলাচল তো করি, তাহলে ট্রেনে যদি প্রচুর যদি ভিড় হয় তাহলে কি করা হয়, মানে যে গেটের সামনে যারা থাকে, যে সমস্ত মানুষজনরা থাকে, তখন তারা ঠেলে দিচ্ছে ভেতরে মানুষজনকে, যাতে তারা একটু উঠতে পারে, ঠেলে দেয়। তো পেছনের মানুষগুলো অন্য মানুষের উপরে বল প্রয়োগ করছে, আর সেই বল প্রয়োগ করার ফলে কিন্তু ভেতরে চাপ তৈরি হচ্ছে, তার জন্য আমাদের ঠাসাঠাসি হয়, তাই না? এইটা হলো চাপ, মানে বল প্রয়োগ করার জন্যই কিন্তু চাপটা আসলে তৈরি হচ্ছে। বল প্রয়োগ যদি না করা হয় তাহলে কিন্তু চাপের উৎপন্ন হবে না। বল প্রয়োগ করা মানেই চাপ উৎপন্ন হওয়া বা প্রেসার তৈরি হওয়া বা প্রেসার হওয়া। চাপের কনসেপ্ট, তবে চাপের যে সংজ্ঞাটা সেটা লিখে ফেলি। দেখো, কোনো তলের একক ক্ষেত্রফলের বলা হলে একক ক্ষেত্রফল, একটা নির্দিষ্ট একক ক্ষেত্রফল থাকবে। একক মানে এক সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, কিন্তু এখানটা তো ক্ষেত্রফল, তার জন্য আলাদা। তো ক্ষেত্রফল মানে বর্গ মিটার হতে পারে, আমরা বলতে পারি বর্গ মিটার, 1 বর্গ মিটার এরকম। তো কোনো একটা একক ক্ষেত্রফলের, কোনো একটা তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে মানে একদম পুরো সোজাসুজি, ঠিক আছে, সেটা এইভাবে হতে পারে বা এইভাবে হতে পারে, সোজাসুজি একদম যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে লম্বভাবে। দেখো, আমি তীরগুলো যেটা দিয়েছি, অ্যারো যেগুলো দেওয়া হয়েছে একদম পুরো সোজাসুজি, তাহলে এটা হচ্ছে লম্বভাবে বলটা প্রযুক্ত করা হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগ মানে প্রযুক্ত। দেখো, এখানটায় এই শব্দটা একটু ব্যাখ্যা দিই। যুক্ত মানে যোগ করা, প্রযুক্ত মানে যেটার উপরে প্রয়োগ করা হচ্ছে যে বলটা। তাহলে লম্বভাবে ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই, যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে চাপ। তো বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, তা আমরা বলতে পারি এই এফটা যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি, আর এটা তো একটা ক্ষেত্রফল, তা ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এর উপরে যে বলটা প্রয়োগ করা হচ্ছে, এটা আলটিমেটলি অ্যান্সার আসছে আমাদের চাপ বা প্রেসারকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এর একটা সমীকরণ আছে, সমীকরণটা কি? চাপ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। যদি শর্টকাটে লিখতে চাই তাহলে পি, চাপের জন্য পি, বলের জন্য এফ, আর ক্ষেত্রফলের জন্য এ। তো এইটা হলো আমাদের সমীকরণ, ঠিক আছে। তার মানে আমরা এই সমীকরণ দেখেও কিন্তু সংজ্ঞা লিখতে পারি। কিভাবে? কোনো তলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। এবার প্রযুক্ত লম্বভাবে যে বলটা, সেটা উল্লেখ অনেক সময় না করলেও যে আমাদের কেটে দেবে তা কিন্তু না, নাম্বার পাবো, কিন্তু লম্বভাবে বললে একদম পুরো এক্স্যাক্টলি উল্লেখ করা হচ্ছে আর কি, পুরো একদম পুরো ভালোভাবে উল্লেখ করা হচ্ছে, যে কারণে সংজ্ঞাটা একটু ভালোভাবে গুছিয়ে লেখা হচ্ছে, যেটা আর কিছুই ডিফারেন্স নেই। যাই হোক, এটা হলো আমাদের চাপের কনসেপ্ট। তো সমীকরণটা আমরা লিখলাম, এটা তো সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা 3-4টে স্টেটমেন্ট, 3-4টে জিনিস আমরা বুঝবো, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটার উপরে বেস করে প্রায় 7-8টা কোশ্চেন আমরা সলভ করে দিতে পারবো। তাহলে বলের যে কনসেপ্টটা, প্রথমত বলের যে কনসেপ্টটা দেওয়া হলো, সেই বলের কনসেপ্টটা কিন্তু আমাদের এই ক্লাসের অংশ নয়। তার মানে আমরা কিন্তু যদি আমরা প্রপারলি পড়াশোনা করি, তাহলে কিন্তু ওই নোটসের মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু বলটা লেখা আমাদের হচ্ছে না। যেমন বল বাদ দিয়ে আমরা চাপ থেকে যদি লেখাটাকে শুরু করি, তাহলে ওই 2 পৃষ্ঠার মধ্যে ধরাতে পারবো। আর বলের যে কনসেপ্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব একটা বড় কিছু নয়, আশা করা যায় ধরে যাবে, 2 পাতার মধ্যেই হয়ে যাবে। আমি তাও বলে দিলাম যদি না ধরে, কিন্তু আমার তো টার্গেট আছে 2 পাতার মধ্যে তোমাদের এই পুরো চ্যাপ্টারটাকে নোটসের মধ্যে আনা, তাই সেই টার্গেট অনুযায়ী আমি চলছি। তো ফার্স্ট অফ অল, এই যে চাপের সমীকরণ থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ভালো করে বুঝবো। এই চাপের সমীকরণে যাওয়ার আগে এই জায়গাটা আর একটা জিনিস বলবো, যেটা বোঝো। দেখালো বললাম রাম না লিখে রাস লিখেছি, আচ্ছা, রামের আর লিখছি, রাম সমান শ্যাম, ঠিক আছে। এই সমান চিহ্নর মানে কি বোঝায়? রামেরও যা পরিমাণ, মানে রামের পরিমাণ বলতে আমি ধরে নিলাম রামের বয়স আর শ্যামের বয়স, তা
তাহলে রামের যা বয়স আর শ্যামের যা বয়স দুটো সমান। এই সমান চিহ্নের মানে বোঝায় যে এর যা পরিমাণ, এর যা বয়স, বা আমি এখানটায় রাম আর শ্যাম তো এটা বয়স বা কোনো ওদের ওয়েট হতে পারে, এইগুলো নিয়েই তো আলোচনা হতে পারে মূলত। তার জন্য আমি একটা বয়সটাকে নিয়ে কাজ করছি, কিন্তু অন্য কিছু বিজ্ঞানের ভাষায় কিন্তু অন্য কিছু সমান হতে পারে সেটা, ঠিক আছে? তো আমি ধরে নিলাম রামের বয়স আর শ্যামের বয়স সমান, একদম সেম। তা যদি যদি রামের বয়স 1 বছর পরে বাড়ে, তার মানে শ্যামের বয়স 1 বছর পরে বাড়বে। যদি রামের বয়স 1 বছর পরে বাড়ে, তার মানে শ্যামের বয়সও 1 বছর পরে বাড়বে। যদি যদি এরকম হয় যে রামের বয়স 1 বছর আগে কম ছিল, শ্যামের বয়সে 1 বছর আগে যা বয়স এখন তার থেকে কম ছিল, অবভিয়াসলি তার মানে রামের সাথে কিন্তু শ্যাম পুরো সমান, রামের সাথে কিন্তু শ্যাম পুরো সমান। কিন্তু আমরা যদি এইভাবে লিখি আর ইজ ইকুয়াল টু এস বাই এম, মানে রাম শ্যাম মধু, ঠিক আছে? রামের সাথে তাহলে শ্যামের বয়স সমান, কিন্তু মধুর বয়স কিন্তু সমান না, মধুর বয়স কিন্তু সমান না। হ্যাঁ, সমান কার সাথে হবে? আর এর নিচে যদি আমরা যদুকে নিয়ে চলে আসি, তাহলে যদুর সাথে মধুর বয়স কিন্তু সেম হতে পারে, ঠিক আছে? যদুর সাথে মধুর সেম হবে আর রামের সাথে শ্যামের সেম হবে, কিন্তু রামের সাথে কখনোই মধুর সেম হবে না, বরঞ্চ বিপরীত হবে। আর এদিকে শ্যামের সাথে যদুর কিন্তু বিপরীত হবে, এদের কিন্তু আবার সেম হবে না, মানে কোনাকুনি যেগুলো আছে এগুলো কিন্তু সেম হবে না। ক্লিয়ার? এদের কিন্তু বিপরীত হবে, এরা কিন্তু বিপরীত হবে। অর্থাৎ আমি এইভাবে বলতে পারি, এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা বুঝতে পারবো, নাহলে কিন্তু বুঝতে পারবো না। যদি রামের বয়স 1 বছর পরে বাড়ে, তখন শ্যামের বয়স বাড়বে, কিন্তু মধুর বয়স কিন্তু কমবে, মধুর বয়স কম থাকবে আর কি। যদি দেখালো রামের বয়স 20 বছর, তাহলে শ্যামের বয়সও 20 বছর, কিন্তু মধুর বয়স দেখালো 24 বছর, 24 বছর না সরি, দেখালো 18 বছর। তার মানে কিন্তু 20 সমান যাচ্ছে না মধু, 1 বছর পরে তখন কিন্তু 19 হচ্ছে ওর বয়স। আর এদিকে রাম আর শ্যামের বয়স কিন্তু 21 হয়ে যাচ্ছে, 21 হয়ে যাচ্ছে। তো এইটা আমি বোঝাতে চাইছি যে রামের বয়স যদি বাড়ে বা রামের কিছু একটা ভ্যালু যদি বাড়ে, তাহলে মধুর ভ্যালু কিন্তু কমবে, আর এদিকে শ্যামের ভ্যালু কিন্তু আবার বাড়বে, মানে রামের সাথে সমান হবে। আবার এইদিকে মধুরটা যেহেতু কমেছে, আমরা বলতে পারি যদুরটাও কমবে। দেখো শ্যামের সাথে আবার বিপরীত আছে, এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। আশা করি যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যেটুকু মোটামুটিও যদি ক্লিয়ার হয়, এই জায়গাটা যখন আরেকটু বোঝাবো, আরেকটু এই জায়গাটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। চাপ সমান প্রযুক্ত বল বলতে পারি, বা বল বাই ক্ষেত্রফল। তার মানে আমরা ওই রাম শ্যাম যদু মধুর যেটা কনসেপ্টটাকে দেখলাম, তাহলে আমরা বলতে পারি আমরা যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি এবং বলটা যদি বেশি প্রয়োগ করি, বলটা যদি বেশি দিই, তাহলে চাপ বাড়বে। বল যদি বেশি দেওয়া হয় তাহলে চাপ বাড়বে, বল যদি কম প্রয়োগ করা হয় তাহলে কিন্তু চাপ কমবে। আমি বোর্ডটার উপরে বল প্রয়োগ করছি, তাহলে বোর্ডটার উপরে যা বল প্রয়োগ করা হচ্ছে, এই বল প্রয়োগের থেকে যদি আরো বেশি বল প্রয়োগ করি, তাহলে এই বোর্ডের উপরে যে চাপটা পড়ছে সেই চাপটা আরো বাড়বে, চাপটা আরো বাড়বে। এইটাই তো বলা হচ্ছে ভাই, আর তো কিছু না। এবার বোর্ডের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল কিন্তু চাপ যদি বাড়ে তাহলে বোর্ডের ক্ষেত্রফল কমবে, বোর্ডের ক্ষেত্রফল কমবে। এটার একটা উদাহরণ নিই, একটা পেরেকের কিন্তু যে সোচালো পাশটা, সেটার কিন্তু ক্ষেত্রফল খুব কম হয়, তাহলে এর ক্ষেত্রফল কম, কিন্তু ক্ষেত্রফল কম হলে কি হবে? যখন একটা কাঠের উপরে রেখে হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে, ইজিলি কিন্তু ঢুকে যাবে, তার মানে চাপ কিন্তু বেশি প্রয়োগ হচ্ছে, তার মানে ক্ষেত্রফল কম হলে চাপ বাড়ে, ক্ষেত্রফল কম হলে চাপ বাড়ে। আরেকটা, যদি চাপ ক্ষেত্রফল যদি বাড়ে, ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কমবে, ক্ষেত্রফল বেশি হলে চাপ কমবে। পেরেকের যে বিপরীত পাশ, এই পাশটা দেখালো সুচালো পাশ, আর একটা যে বিপরীত পাশটা যেটা ভোতামুখ, সেই পাশটাকে যদি আমরা বোর্ডে রেখে মানে কাঠে রেখে হাতুড়ি দিয়ে পেটাই, তা সেটা কি কাঠের মধ্যে ঢুকবে না তো, কারণ এর ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য চাপ কম হচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট, অনেকের হয়তো মাথায় নাও ঢুকতে পারে, তার জন্য স্টেটমেন্টটা আমি আরেকবার লিখে দিচ্ছি, যেটা সুবিধা হবে।
যদি গোলমাল হয় মূলত এই দুটো স্টেটমেন্টেই গোলমাল হবে। স্পর্শতলের ক্ষেত্রফল যত বাড়ানো হয় চাপ তত কমে। স্পর্শতলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বেশি, এর উপরে যদি আমরা চাপ প্রয়োগ করি চাপ কমে, ঠিক আছে। যদি এর উপরে স্পর্শতলটা মানে এই ক্ষেত্রফলটা যদি কম হতো তাহলে চাপটা বেশি হতো। আমি যদি চিরুনিটা নিয়ে নিই, একটা চিরুনি যদি নিয়ে নেওয়া হয়, তো এই চিরুনিটার উপরে যেহেতু অনেকগুলো কাঠি আছে, অনেকগুলো এখানে দাঁত আছে, তার জন্য এর উপরে যদি আমরা হাত দিয়ে চাপি তাহলে কম ব্যথা লাগবে। হাত দিয়ে যদি চাপা হয় তাহলে কম ব্যথা লাগবে। কিন্তু এত কিছু না থেকে যদি শুধুমাত্র একটা কাঠি হতো তাহলে এর উপরে হাত দিয়ে চাপ দিলে কিন্তু আমাদের বেশি ব্যথা লাগতো কি না? তার মানে এখানে এতগুলো কাঠি থাকার জন্য এর ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, এর ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। ক্ষেত্রফল যদি বাড়ে বা বাড়ানো হয়, যত বাড়বে চাপ তত কমে। তার মানে ক্ষেত্রফল বেড়েছে, চাপ প্রয়োগ করা হচ্ছে, মানে আমি যদি বল প্রয়োগ করি তার মানে চাপ প্রয়োগ হচ্ছে, মানে চাপ হচ্ছে। এবার চাপ হওয়ার জন্য মানে চাপটা কিন্তু অতটা বেশি হচ্ছে না, নাহলে কিন্তু হাতে ব্যথা লাগতো। চাপ যেহেতু, ক্ষেত্রফল যেহেতু বেশি তাই চাপ কিন্তু কম। এবার ক্ষেত্রফল কমিয়ে দেওয়া হলে একটা জাস্ট দাঁতের উপরে যদি আমরা আঙ্গুল দিয়ে চাপ দিই তাহলে কিন্তু এর ক্ষেত্রফল কমে গেছে, তার জন্য চাপ বেড়ে গেছে। ক্ষেত্রফল কমে গিয়ে চাপ বেড়ে গেছে। একটা প্রশ্ন যেটা আছে যে একটা পেরেকের ভোতা পেরেক এবং একটা সুচালো পেরেক বা তীক্ষ্ণ পেরেককে নিয়ে আমরা যদি কাঠের মধ্যে পোতার চেষ্টা করি তাহলে কোন পেরেকটা আগে পুঁতবে এবং কোনটা পুঁতবে না, এর ব্যাখ্যা এইটাই। তাই আমরা তো বলেই দিলাম, আর তো কিছু নেই। আর এখানে আরেকটা স্টেটমেন্টের যেটা কথা, যেটা আমি লিখিনি, যেটা আমি মুখে বলে দিচ্ছি, ইজিলি বুঝতে পারবা, যে চাপ আর বল, যদি চাপ বাড়ে তাহলে বলও বাড়বে, যদি চাপ কমে তাহলে বলও কমবে। এই তো, আর তো কিছু নেই এখানে। এবার বলের এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে ইজিলি 5-6টা প্রশ্ন সলভ করে দেওয়া যাবে। চাপ সম্পর্কে আর দুটো কথা বলবো, সেটা হচ্ছে চাপের একক। চাপের SI একক। চাপের সমীকরণ কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ 1 নিউটন বাই 1 বর্গমিটার। এটা কেন হলো অনেকেই বুঝবে না, আমি ক্লিয়ার করি এটা। চাপের SI একক, যেহেতু চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল হয়, বলের যা একক সেইটা এই উপরে বসাতে হবে, আর ক্ষেত্রফলের যা একক সেটাই নিচে বসাতে হবে, তাহলে আমরা চাপের এককটা পাবো। এবার বলের কিন্তু SI এককটাই বসাতে হবে, কারণ এখানটা আমরা SI একক নির্ণয় করছি, তাই বলের SI এককটাই এখানে বসাতে হবে। বলের SI একক কি? নিউটন, তাই নিউটন বসিয়েছি। আর চাপের ক্ষেত্রফলের SI একক কি? তোমার 1 বর্গমিটার বলতে পারি, বা বর্গমিটার, তাই আমরা বর্গমিটার পাঠিয়েছি। তাই আমরা বলতে পারি যে চাপের SI একক হলো 1 নিউটন বাই হচ্ছে 1 বর্গমিটার। এই 1 নিউটন বাই 1 বর্গমিটার মানেই কিন্তু পাস্কাল হয়, 1 পাস্কাল বলা হয়। 1 পা দন্তস্বয় গয় আকার ল, পাস্কাল। এই 1 পাস্কালকে শর্টকাটে 1 PA লেখা হয়, 1 PA লেখা হয়, ঠিক আছে। এই যে পাস্কাল যেটা পেলাম, আমরা যদি পরীক্ষায় যে প্রশ্ন দেয় যে 1 পাস্কাল সমান কত হয়, 1 পাস্কাল সমান কত হয়, তাহলে লিখতে হবে 1 নিউটন বাই 1 বর্গমিটার। কি লিখবো? 1 পাস্কাল সমান কত, তাহলে লিখবো 1 নিউটন বাই 1 বর্গমিটার লিখতে পারি, এটা লিখতে পারি, বা 1 নিউটন বাই বর্গমিটার লিখতে পারি, ঠিক আছে। অনেক বইয়ের মধ্যে কিন্তু এইভাবে লেখা থাকতে পারে, 1 নিউটন পার, এইটাও দাগ থাকতে পারে, এইটা থেকে হচ্ছে থাকবে নিউটন বর্গমিটার, একই ব্যাপার। আরেকটা জিনিস যেটা বলার, এটা তো মুখস্থ করার বিষয় না, কারণ এই উপর থেকেই চলে এসছে এটা ইজিলি। আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে চাপের বড় একক কি? চাপের বড় একক কি? চাপের বড় একক হচ্ছে কিলো পাস্কাল। চাপের বড় একক হচ্ছে কিলো পাস্কাল। তো আমাদের একটা কি বলে সম্পর্ক মাথায় রাখতে হবে যে 1 কিলো পাস্কাল, 1 কিলো
পাস্কাল সমান 1000 পাস্কাল হয়। 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল, 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। এখানে যে আমরা 1 পাস্কাল বেরিয়েছিল, এখানে কিন্তু 1 পাস্কাল আসেনি, এখানে 1000 পাস্কাল এসে 1000 পাস্কাল সমান 1 কিলো পাস্কাল। আর এই যে 1 কিলো পাস্কাল মানে বড় এককটা কিন্তু 1 কিলো পাস্কালটা, কিলো পাস্কালটা হচ্ছে বড় একক, একক হলো কিলো পাস্কাল। এই বড় এককের সাথে আমাদের পাস্কালের যে সম্পর্ক সেটা হলো এটা, আশা করা যায় ক্লিয়ার হয়েছে। তাহলে চাপের যেটুকু যেটুকু বলার ছিল সেটা ক্লিয়ার। এবার আরেকটা জায়গা আমাদের জানতে হবে, প্রথম পৃষ্ঠার মধ্যে আশা করা যায় এইটুকু টুকতে আমাদের এক পাতার হাফ জায়গা লেগেছে বা হাফের একটু বেশি। ক্লিয়ার? আমি মুছে দিয়ে দ্বিতীয় যেটা বলার বা দ্বিতীয় যেটা শিখতে হবে সেটা আমি বলি। প্রত্যেকটা মানুষ এক এক রকমের হয়, প্রত্যেকটা মানুষ এক এক রকমের হয়তো, কিন্তু তরল আর গ্যাস এই দুজনের মেন্টালিটি সেম হয়। আলাদা হলেও মানে একটা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের যেরকম মেন্টালিটি আলাদা হলেও কিছু কিছু মানুষের সেম হয়, ঠিক তেমনই তরল আর গ্যাস এই দুজনের মেন্টালিটিটা সেম। কেন? কারণ একটা মানুষ যদি মানুষ কেমন হয়, একটা ঘরের মধ্যে যেখানে 100 জন লোক আছে, তা আমরা চাই কি সে 100 জন লোকের মধ্যে না থেকে একটু ফাঁকা জায়গায় দাঁড়াই, ভাই গরমের মধ্যে ভাল লাগছে না, একটু সাইডে গিয়ে দাঁড়াই, ফাঁকা জায়গায় যেতে চাই, তাই তো? ঠিক তেমনই তরল আর গ্যাসের ক্ষেত্রে যেখানে বেশি চাপ, তরল আর গ্যাসের যেখানে বেশি চাপ, সেখান থেকে তারা কম চাপের মধ্যে যেতে চায়, আর চাপটা ডিপেন্ড করে কোন একটা বস্তুর মধ্যে কতটা তরল বা গ্যাস আছে পরিমাণের, মানে তরল বা গ্যাসের পরিমাণের উপরে ডিপেন্ড করে না, কিন্তু তার হাইটের উপর ডিপেন্ড করে। মানে একটা পাত্র আছে, দুটো পাত্র আছে, দেখলে এ নামক একটা পাত্র, বি নামক একটা পাত্র, আর এই পাত্র দুটোর মধ্যে এই জায়গাটাই মাঝখানে একটা গেট দেওয়া আছে, ঠিক আছে? তো কি হয়েছে, এই বা পাশে এ নামক পাত্রের মধ্যে দেখা যায় ফুল পাত্রটা কমপ্লিটলি ভরা আছে, জল দিয়ে ভরা আছে, ভালো কথা। আর বি নামক যে পাত্র, তার মধ্যে জল কমপ্লিট নেই, জলটা কিন্তু কমপ্লিট নেই, এত দূর পর্যন্ত, ওই অর্ধেকের একটু কম আছে জল, ঠিক আছে? তো কি হবে, এই পাশে যে পাত্র এ নামক যে পাত্র, এর মধ্যে জল কিন্তু বেশি পরিমাণে আছে, এখন জল কিন্তু বেশি পরিমাণে আছে এবং হাইটেও বেশি আছে, মানে এতটা জায়গা জুড়ে কিন্তু জল আছে। কিন্তু বারবার বলছি, জল বা গ্যাস কখনোই পরিমাণের উপর, মানে কতটা আছে সেইটার উপরে ডিপেন্ড করে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হয় না। জল বা গ্যাস বা তরল বা গ্যাস এই দুটো কিন্তু ফ্লো হয় জলের উচ্চতা বা গ্যাসের উচ্চতার উপর। এইটা কতটা উচ্চতায় আছে, এতটা, আর এই পাশের উচ্চতাটা কত, অনেক কম। তো তাহলে বেশি উচ্চতা যে জায়গাটা আছে, সেই বেশি উচ্চতা থেকে কম উচ্চতার মধ্যে জলটা যাবে, এবার প্রশ্ন, কেন যাবে? কারণ একটা তরলের হাইট যত বেশি হয়, একটা তরল পদার্থের হাইট যত বেশি হয়, ততই তার তলার, তার নিচের যে জলগুলো আছে তার প্রেসার বাড়ে। অর্থাৎ আমরা কোনো একটা তরল বা কোনো একটা পুকুর বা যদি নদীতে যাই, তাহলে সেই নদী বা পুকুরের তলার দিকে যত যাব তত জলের চাপ বাড়বে, তার মানে এই বাটি এই পাত্রটার জলের চাপটা নিচে সব থেকে বেশি, তাই এই বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের মধ্যে জলটা ফ্লো করবে, কম চাপযুক্ত পাত্রের মধ্যে জলটা ফ্লো করবে। কখন ফ্লো করবে? যখন আমরা এই আটকানো যে ব্যারিয়ার দেওয়া যে জিনিসটা, এটাকে ছাড়িয়ে দেবো, এটাকে তুলে নেব, তখন। তো এখান থেকে জলটা ফ্লো করে চলে যাবে, এপাশে কত দূর পর্যন্ত যাবে? যত সময় না পর্যন্ত এর উচ্চতা, এই এ পাত্রের উচ্চতা আর বি পাত্রের উচ্চতা সেম হচ্ছে। তো এদিক দিয়ে কমতে থাকবে জল, কমতে থাকবে, এত দূর পর্যন্ত দেখা আসলো, আর এদিকেও অত দূর পর্যন্ত জলটা হাইটে উঠবে, জলটা উঠবে।
এই হচ্ছে কনসেপ্ট, আর তো কিছু নেই, এই তো জানার, আর তো কিছু নেই ভাই। তার মানে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম। এক, জল কিন্তু বা গ্যাস কিন্তু তার পরিমাণের উপরে ডিপেন্ড করে কিন্তু ফ্লো করে না, তার উচ্চতার উপরে ডিপেন্ড করে ফ্লো করে, তার উচ্চতার উপরে ডিপেন্ড করে ফ্লো করছে। ঠিক আছে, এক নম্বর এটা গেল। আর দু নম্বর কি, একটা তরলের উচ্চতা যত বেশি হবে, তরলের উচ্চতা যত বেশি হবে, তরলের উচ্চতা মানে তরলটা যে জায়গায় আছে এবার সেই জায়গায় জলটা যত বেশি পরিমাণে জমা হবে তার ফলে উচ্চতাটা বাড়বে, জলের গভীরতা বাড়বে, গভীরতা বাড়বে, সহজে বললে গভীরতা বাড়বে। আর গভীরতা যত বেশি হবে ততই জলের চাপ বাড়বে, ততই জলের চাপ বাড়বে। তার মানে আমরা যদি এখন পুকুরে যাই, পুকুরে গিয়ে আমরা যদি, পুকুরটা যদি অনেক ডিপ হয় তাহলে পুকুরের তলায় সব থেকে চাপটা বেশি হবে। তার জন্য আমরা যদি অনেক জলের নিচে মানে অনেক গভীরে যাই, গিয়ে যদি বসে থাকি কিছুটা সময় শান্তভাবে থাকার চেষ্টা করি, তখন কিন্তু কানে একটা দপ 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 আওয়াজ হয়, কারণ কানের উপরে প্রেসার পড়ে, চাপ পড়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের চাপের বা জলের যে কনসেপ্টটা ছিল এইটাই, আর তো কিছু নেই। এখানে দুটো পয়েন্ট দিয়ে লিখে নেওয়া হয়ে গেল, দুটো পয়েন্ট দিয়ে লিখে নিতে হবে, হয়ে গেল। এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রশ্ন আছে একটা দুটো, প্রশ্ন আছে একটা দুটো, সেই প্রশ্ন দুটো আমরা লাস্টে আলোচনা করব। আগে আমাদের ওই 2 পাতার মধ্যে ভরানোর টার্গেট চিন্তা ভাবনা। প্রথম কথা, ছবির মাধ্যমে মনে রাখার চেষ্টা করো। প্রথমে একটা ছবি আঁকো, আমি তো এরকম গোল্লা গোল্লা ছবি এঁকেছি, এই গোল্লা গোল্লা না করে 4 কোণা পাত্রের ছবি আঁকতে পারো, 4 কোণা পাত্রের ছবি আঁকতে পারো। তো ছবি আঁকতে হবে, ছবির মাধ্যমে যতটা মনে রাখা যায় সেইটাই চেষ্টা করতে হবে, কারণ ছবির মাধ্যমে আমাদের ব্রেনে কিন্তু বেশি দিন স্টোর হয় ইনফরমেশন। ঠিক আছে, তো এই কনসেপ্টটা গেল। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যে সমীকরণটা শিখেছি যে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, ওই সমীকরণ থেকে আমরা বলের সমীকরণটা মানে বলের যে বল সমান কি হবে সেটা আমরা বের করব। আমরা কি জানি, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। আমরা বলের সমীকরণ বের করতে মানে আমরা বলের মান বের করতে চাই, তাহলে বলের মান কি করে বের করবো? এই ক্ষেত্রফলকে আমরা বাঁ পাশে পাঠিয়ে দেবো, সমান সমানের বাঁ পাশে যদি পাঠিয়ে দিই, ক্ষেত্রফলকে যদি আমরা সমান সমানের বাঁ পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে? তাহলে চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? বলের সাথে ক্ষেত্রফল তো ভাগ সম্পর্কে আছে, এটাকে ডান পাশ থেকে বাঁ পাশে যদি পাঠিয়ে দিই, সমান সমানের ডান পাশ থেকে বাঁ পাশে যদি পাঠিয়ে দিই তাহলে এটা ভাগ থেকে গুণে কনভার্ট হয়ে যায়, এটা ভাগ থেকে গুণে কনভার্ট হয়ে যায়। যদি এটা যোগ আকারে থাকতো তাহলে এপাশে আসলে বিয়োগ হয়ে যেত, যদি এটা বিয়োগ আকারে থাকতো তাহলে এপাশে আসলে যোগ হয়ে যেত, যদি এটা গুণ আকারে থাকতো তাহলে এপাশে আসলে ভাগ হয়ে যেত। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চেঞ্জ হয়ে যায়, সমান সমানে এপাশ দিয়ে ওপাশে গেলে চেঞ্জ হয়ে যায়। তো এপাশ দিয়ে আমরা এপাশে পাঠাচ্ছি, তাহলে চেঞ্জ করে দিই, তাহলে কি হবে? চাপ গুণ ক্ষেত্রফল সমান বল, সমান বল। এবার চাপ গুণ ক্ষেত্রফল সমান বল, এটাকে আমরা এইভাবে উল্টে দিতে পারি, মানে বলটাকে সমান সমানে বাঁ পাশে আনতে পারি আর চাপ ইন্টু ক্ষেত্রফলকে সমান সমানে ডান পাশে নিয়ে যেতে পারি, কোনো প্রবলেম নেই। কারণ সমান সমানের সমান সমান চিহ্নটা আছে যেহেতু, তার মানে এই চাপ গুণ ক্ষেত্রফলের যা মান আর বলের যা মান দুটো সমান, তার জন্য তাহলে বল সমান সমান চাপ গুণ ক্ষেত্রফল লিখতেই পারি। এবার এই যে সমীকরণটা আমরা পেলাম, এই যে জিনিসটা আমরা পেলাম, এই লেখাটা যেটা পেলাম, এই লেখাটার আরেকটু বর্ণনা আমাদের জানতে হবে, তাহলে 3 নম্বর যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হবে এবং 4 নম্বরটা বার্নৌলির নীতি সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে যাই হোক বার্নৌলি কাকা তার সম্পর্কে জানতে হবে। তো বল, এই জায়গাটা যেটা বলবো, বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, এই জায়গাটার কনসেপ্ট একটু বলি। কোনো জিনিসের, কোনো একটা জায়গার, কোনো একটা জিনিসের যদি ক্ষেত্রফল বাড়ে তার সাথে সাথে চাপও যদি বাড়ে, তার মানে সেখানে বল কিন্তু বেশি পরিমাণে প্রয়োগ হচ্ছে, কারণ এটা সমান সমানে আছে। তার মানে এই দুটো যদি বাড়ে তার মানে এইটাও ইজিলি বাড়বে। কোনো একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ বেশি হয় তার মানে তার উপরে ক্ষেত্রফল বেশি আছে এবং চাপ বেশি আছে। ঠিক আছে, আরেকটা 2 নম্বর স্টেটমেন্ট কি, যদি বল কমে তাহলে চাপও কমবে এবং ক্ষেত্রফলও কমবে। ইজি ভাই, আর তো কিছু নেই। এইটার উপরে ডিপেন্ড করে 2-3টে কোশ্চেন আছে, এইটার উপরে ডিপেন্ড করে 2-3টে কোশ্চেন আছে। এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে এবং 2-3টে যে প্রশ্ন আছে সেটা ইজিলি সলভ করতে পারবো। গেল। এরপর যেটা জানতে হবে বার্নৌলির নীতি, আই থিঙ্ক 1.5 পাতা 2 পাতার মধ্যে শেষ হয়ে যাবে, আমি বলেছি 2 পাতার মধ্যে শেষ হয়ে যাবে।
প্রথমত এইটুকু এতটুকু যেটুকু বলা হয়েছে এইটুকু মনে হয় 1.5 পাতার মতো লেগেছে জায়গা। আর যেটা লাস্ট এবার জানবো সেটা হচ্ছে বার্নৌলির নীতি। বার্নৌলি নীতি, বার্নৌলি কাকা, তো তার নীতি কি বলছে? বলছে কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়। তার মানে যদি যদি এই জায়গাটার মধ্যে মানে বাতাস বা যেহেতু গ্যাস গ্যাস মানে তো তোমার ধরে নিতে পারে বাতাস বা তরল পদার্থ মানে জল, যদি এর মধ্যে বেশি পরিমাণে ছোটাছুটি করে, বেশি পরিমাণে জোরে চলে বা ছোটাছুটি করে, বাতাস যদি বেশি জোরে চলে বা তরল যদি বেশি ঢেউ খেলে, তাহলে এই জায়গার চাপ কম হয়, তাহলে এই অঞ্চলের চাপ কম হয়। আর যদি এই জায়গাটায় ধীরে ধীরে চলছে খুব সফটলি বা চলছে না এরকম অবস্থায় থাকলে, তার মানে ওখানটায় চাপ খুব বেশি, ঠিক আছে, চাপ খুব বেশি হয়। এইটাই বার্নৌলির নীতি, মানে বার্নৌলি কাকু বলে গেছে। কি বলেছেন আরেকবার বলি, যে অঞ্চলে বা যেই জায়গায় কোনো তরল বা গ্যাসের গতিশীল হলে, কোনো যে জায়গাটায় তরল বা গ্যাস খুব পরিমাণে গতিশীল এবং ওই জায়গাটায় তার বেগ খুব বেশি, সেই জায়গাটায় চাপ কম হয়। এই বার্নৌলির নীতির উপরে ডিপেন্ড করে কিছু প্রশ্ন হবে, কিছু প্রশ্ন আছে সেগুলো বলি। মানে আমাদের যে কনসেপ্টটা যেটা 1.5 পাতার মধ্যে 2 পাতার মধ্যে লেখার কথা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এই বার্নৌলির নীতি শেষ মানে সেটাও শেষ, 1.5 পাতা 2 পাতার মধ্যে শেষ। এইবার যে কটা টপিক বলা হলো সেই কটা টপিকের উপরে ডিপেন্ড করে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব, সেই কটা টপিকের উপরে ডিপেন্ড করে কিছু প্রশ্ন উত্তর হবে, সেই প্রশ্ন উত্তরগুলো আমাদের জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা বার্নৌলি নীতি যেহেতু শেষ করছি, এটা বোর্ডে লেখা আছে তাই এইটা সম্পর্কে আমরা আগে জেনে নিচ্ছি। ওকে, তো একটা প্রশ্ন হয় যে কোনো দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? কোনো একটা দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? তো এটা আমার ট্রেন, ঠিক আছে, এই যে ট্রেন ঝিকঝিক করছে, চাকা আছে, ঠিক আছে, চাকা দেখানো হচ্ছে না, তো একে অপরের সাথে কানেক্টেড আছে, উপরে ভপু দেবে, ভপু। তো এটা আমাদের ট্রেন, তো ট্রেনের পাশে আমাদের দাঁড়ানো উচিত নয় কেন? কারণটা কি আমাদের এটাই প্রশ্নে জানতে চেয়েছে, এটাই আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। কারণ কি? কারণ যদি এটা ট্রেন হয়, ট্রেন গতিশীল হওয়ার জন্য আমাদের আগে বার্নৌলির নীতিটা একটু বলি, আরেকবার মনে করে দিই। বলেছে যেখানটায় তরল বা গ্যাসের গতি বেশি সেখানে চাপ কম। তার মানে ট্রেন যখন জোরে ছুটছে তখন ট্রেনের পাশের, ট্রেনের সাইডের যে বাতাস সেগুলো গতিশীল হয়ে যায়, সেগুলো এই ট্রেনের সাইডের একদম সাইডের লাগোয়া বাতাসটা গতিশীল হয়ে যায়। মানে এটা যদি ট্রেন হয়, আমরা তো এই জায়গাটা ভালো বোঝাতে পারবো, হ্যাঁ বোঝানোর চেষ্টা করি। এই ট্রেন লাগোয়া এই গা জুড়ে, ট্রেনের গা দিয়ে বাতাসটা খুব গতিশীল হয়ে যায়। গতিশীল হয়ে গেলে কি হবে? চাপ কমে যাবে। তো এই ট্রেন লাগোয়া যে বাতাসটা, মানে ট্রেনের একদম সাইডের যে বাতাসটা, সেটা গতিশীল হয়ে যায়। গতিশীল হয়ে গেলে ওখানকার চাপ কমে যায়। এবার চাপ কমে গেলে কি হবে? ওখানকার তো চাপ কমে গেল, ভালো কথা, কিন্তু ওর থেকে একটু দূরের, তা এটা যদি ট্রেন হয়, এর একদম ট্রেনের লাগোয়া একদম এই গা বরাবর এই জায়গাটার বাতাসটা খুব গতিশীল হয়ে যায়, ফলে এই জায়গাটার চাপটা কমে যায়, বাতাসের এই জায়গাটার চাপটা কমে যায়। কিন্তু বাকিতে এই ডিস্টেন্স, এই দূরের যে বাতাস, যে জায়গাটা আছে ওই জায়গার তো বাতাসটার চাপ তো কম না, ওখানটার বাতাস তো স্থির, ওখানকার বাতাস তো গতিশীল না হলে কি হবে? ওখানটায় তো বাতাসের চাপ বেশি। তাহলে আমরা এর আগেই এই বার্নৌলি নীতি পড়ার আগেই পড়ে আসলাম কি, যেখানে তরল বা গ্যাস কম চাপযুক্ত জায়গায়, মানে বেশি চাপযুক্ত জায়গা থেকে কম চাপযুক্ত জায়গার মধ্যে যায়, তাই তো? কম, আমরা কি সাধারণত ভিড় কম, বেশি জায়গা থেকে তো কম ভিড়ের মধ্যে যেতে চেষ্টা করি, তাহলে যেখানে চাপ বেশি সেখান থেকে তো চাপ কমের মধ্যে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ বেশি চাপ জায়গা থেকে কম চাপের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করে সবকিছু, মানে তরল আর গ্যাস। তো এখানটায় এই জায়গাটায় তো চাপ কম, এই চাপ বেশি, আর এই ভেতরের এই জায়গাটায় নীল যে জায়গাটা, সবুজ কালারের যে রং করা, ওই জায়গাটার চাপ হচ্ছে আমাদের কম। তাহলে এই বেশি চাপযুক্ত জায়গা থেকে কম চাপযুক্ত জায়গার মধ্যে বাতাসটা এগিয়ে যায়, যে কারণে এই লাগোয়া যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তখন ট্রেনের দিকে
একটা ধাক্কা, ট্রেনের দিকে একটা ঠেলা মতন অনুভব করে, বল অনুভব করে। আবার অনেক সময় যদি বেশি হয়, মানুষটা যদি হালকা হয়, তাহলে ইজিলি ট্রেনের দিকে চলে যেতে পারে। ট্রেনের দিকে চলে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ফলে মানুষটা মারা যাবে। এই হলো কনসেপ্ট। তো আরেকবার বলি, এই যে কালো কালি দিয়ে এই যে দাগগুলো টানা, ওই অঞ্চলের যে বাতাস, প্রথমত এইটা কিন্তু ট্রেন, এটা ট্রেনের একদম ট্রেন লাগোয়া, একদম গা করে, গা ঘেঁষে যে জায়গাটা, যে বাতাসটা, সেই বাতাসটা গতিশীল থাকে। কেন? কারণ ট্রেন যেহেতু গতি নিয়ে চলছে, তার জন্য ট্রেনের আশেপাশের বাতাসটা কিন্তু গতিশীল থাকে। গতিশীল থাকার ধরুন চাপটা কম থাকে, আর তার একটু দূরের যে বাতাসগুলো, সেগুলো স্থির থাকে। স্থির থাকা মানে সেখানে চাপ কিন্তু, স্থির থাকা মানে সেখানকার চাপ কিন্তু বেশি। তাহলে চাপ আমরা কি জানি, চাপ বেশি যুক্ত অঞ্চল থেকে চাপ কম যুক্ত অঞ্চলের মধ্যে তরল বা গ্যাস এগিয়ে যায়। যে কারণে এই রকম জায়গায় যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ট্রেনের কাছে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, তখন মানুষটা ট্রেনের দিকে একটা ধাক্কা অনুভব করে। যদি সেই ধাক্কাটা একটু বেশি হয়, তাহলে কিন্তু ট্রেনের মধ্যে সেই মানুষটা চলে যাবে, ফলে মানুষটার মৃত্যু ঘটবে। তার জন্য একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত। এবং প্ল্যাটফর্মে দেখবে একটা হলুদ কালারের একটা মানে কি বলে, টাইলস বসানো থাকে, যেটা ওই নির্দেশ করা রয়েছে যে ওর বাইরে তুমি দাঁড়িয়ে থাকো, ওর ভেতরে যেও না, মানে ওই পাশটাই যেও না, ট্রেনের দিকে এগিয়ে যেও না, যত সময় না পর্যন্ত ট্রেনটা দাঁড়াচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে একটা কনসেপ্ট, এবং এইটা হলো একটা প্রশ্ন যেটা তোমাদের বইতে নেই, কিন্তু কনসেপচুয়ালি তো কাজে লাগছে। আর একটা জিনিস যেটা বলবো, বার্নৌলি নীতির একটা উদাহরণ যদি আমি বলি, সেটা হচ্ছে চাপ বেশি আর কমের যে একটা উদাহরণ, সেটা বলি। দ্রুতগামী কোনো একটা যানবাহন, তার জানলা খোলা আছে। তো জানলা খুলে থাকলে, জানলা দিয়ে, যেহেতু গাড়িটা গতিশীল, তাই জানলা দিয়ে বাতাস ঢুকছে ভেতরে, এবং ভেতরের বাতাসটা, মানে গাড়ির ভেতরের বাতাসটা কিন্তু গতিশীল থাকছে। গতিশীল থাকার জন্য ওই গাড়ির ভেতরে বাতাসের চাপ কম থাকে। চাপ কম থাকার জন্যই কিন্তু মেনলি ওই বাইরে থেকে বাতাসটা জানলা দিয়ে ঢুকতে পারে। যদি চাপ গাড়ির ভেতরে বেশি থাকতো, তাহলে কিন্তু গাড়ির ভেতর থেকে বাতাস বাইরে যেত, কিন্তু সেটা কিন্তু হয় না। মূলত বাইরের চাপ যেহেতু বেশি থাকে, আর গাড়ির ভেতরে চাপ যেহেতু কম থাকে, তার জন্য বাইরে থেকে ভেতরের দিকে জানলা দিয়ে বাতাসটা ঢোকে। এই একটা উদাহরণ বার্নৌলি নীতির। প্রশ্ন করতে পারে শর্ট কোশ্চেন হিসেবে, শর্ট কোশ্চেনে দিতে পারে যে বার্নৌলি নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য। বার্নৌলির নীতি কিন্তু কোনো গতিশীল তরল বা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে গতি থাকা প্রয়োজন, মানে সেই তরল বা গ্যাসটা যেন গতিশীল থাকে। যদি স্টপ বা স্থির হয়, তাহলে কিন্তু সেটা কাজ করবে না, বার্নৌলি নীতি ফলো করবে না, বার্নৌলি নীতি সেখানে প্রযোজ্য নয়। একটা কাগজ নেওয়া হলো, এই কাগজের আমরা যদি উপর পৃষ্ঠ দিয়ে, এই উপরের পাশ দিয়ে আমরা যদি ফু দিই, তাহলে এই কাগজটা এরকম সোজা হয়ে যাবে। দেখি হয় কিনা। এটা ঠিক মিডিয়াম, কিছু কিছু সময় হচ্ছে, আবার কমে যাচ্ছে, হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই মাঝখানে ফুটো আছে, তো যে কারণে হচ্ছে না ভালোভাবে। ফু দিলেই উঠে যাচ্ছে, এই কাগজটা এইভাবে সোজা হয়ে যাচ্ছে। কারণ কি? এটা হয়। কারণ কি? কারণটা হচ্ছে, আমরা যখন কাগজটাকে ফু দিচ্ছি, তখন এই কাগজের উপরের পৃষ্ঠের বাতাসটা চঞ্চল হয়ে যাচ্ছে, মানে গতিশীল হয়ে যাচ্ছে। গতিশীল হয়ে গেলে এখানকার চাপ কমে যাচ্ছে, কিন্তু এই পৃষ্ঠার নিচের যে বাতাস, সেই নিচের বাতাস কিন্তু স্থির থাকছে, ফলে এখানকার কিন্তু চাপ বেশি থাকছে। এবার যখন উপরের বাতাসের চাপ কমে যাচ্ছে, তখন নিচের বাতাসের চাপ যেহেতু বেশি থাকছে, তখন এই বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে বাতাসটা যাওয়ার চেষ্টা করছে। তার জন্য এইভাবে কাগজটা উপর দিকে উঠে আছে। এই হচ্ছে কনসেপ্ট। আর একটা এরকম প্রশ্ন হয় যে কি, একটা কাগজ নাও, কাগজটাকে এইভাবে ব্রিজ মতন করতে হবে। ঠিক আছে? এইভাবে ব্রিজ মতন করতে হবে, এরকম টাইপের। এটাকে টেবিলের উপর রেখে তলার দিক দিয়ে ফু দিতে হবে। বলছে এইভাবে তলার দিক দিয়ে ফু দিতে হবে। তলার দিক দিয়ে ফু দিলে কি হবে? তলার দিক দিয়ে ফু দিলে এই নিচের বাতাসটা চঞ্চল হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। আর উপরের যে বাতাসটা, সেটা কিন্তু গতিশীল না, ওটা কিন্তু স্থির, ফলে এখানে চাপ বেশি।
তাহলে চাপ বেশিযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে বাতাস যাওয়ার চেষ্টা করবে, ফলে কাগজটা এইভাবে নিচের দিকে বেঁকে যাবে, কাগজটা এইভাবে নিচের দিকে বেঁকে যাবে। এই আর একটা দ্বিতীয় প্রশ্ন হলো, এইটাই মূলত তোমাদের বইতে আছে। তো এই কটা জানলেই আমাদের বার্নৌলি নীতির মধ্যে যেটা জানার যা ছিল সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে এর আগের যে সমস্ত প্রশ্নগুলো বলে দিয়ে আসা হয়েছে সেগুলো জানবো, এবং বার্নৌলি নীতির একদম আগে যে কনসেপ্টটা বোঝানো হয়েছিল যে ওই তরল পদার্থ আর গ্যাসের পদার্থ চাপ বেশি কমের যে কনসেপ্টটা, সেইটা একটু বোঝাই, সেটা একটু বোঝাই এবং একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। আমি একটা বোতল নিয়েছি, এখানে এই জল পড়ছে, এখানে এই জল পড়ছে, এখানে ফুটো করে রেখেছি, ঠিক আছে। তো এই বোতলের ঢাকনাটা যদি আমার খোলা হয় তাহলে দুটো ফুটো দিয়ে জল পড়ছে, এই নিচের ফুটোর থেকে জল যেটা বেরোচ্ছে সেটা কিন্তু ডিস্টেন্সটা বেশি, এটা কিন্তু কম ডিস্টেন্সেই বেঁকে যাচ্ছে, এটা কিন্তু কম ডিস্টেন্সেই বেঁকে যাচ্ছে, কিন্তু নিচের ফুটো দিয়ে যে জলটা বেরোচ্ছে সেটা কিন্তু বেশি ডিস্টেন্স দিয়ে দূর পর্যন্ত যাচ্ছে, বেশি দূর পর্যন্ত যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? সেটা কিন্তু বেশি দূর পর্যন্ত যাচ্ছে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ এই বোতলের যে উচ্চতা, সেই বোতল অনুযায়ী এই বোতলের যত জলের যত উচ্চতাটা বাড়ে তত বলা হলো না তার চাপ বাড়ে। আর চাপটা কোথায় সব থেকে বেশি হয়? নিচে। চাপটা জলের নিচে কিন্তু বেশি হয়, বা গ্যাসের ক্ষেত্রেও কিন্তু চাপটা নিচে বেশি হয়। তার জন্য এখান থেকে বেশি দূর পর্যন্ত জলটা যাচ্ছে, এখান থেকে কম দূর পর্যন্ত জলটা যাচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট। এই হলো একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, ঠিক আছে। এবং প্র্যাকটিক্যালি মানে যদি একটা বাঁধ হয় তাহলে এই বাঁধের নিচের জায়গাটা, এটা যদি একটা নদী হয়, এই পাশটা যদি নদী হয় তাহলে এর এটা যদি একটা বাঁধ হয়, বাঁধের এই নিচটা বেশি চওড়া রাখা হয়। কারণ কি? কারণ এই জলের উচ্চতা যত বাড়বে, দেখানো বৃষ্টি হওয়ার ফলে জলের উচ্চতা যত বাড়বে তত এই জলের বা নদীর তলদেশের জলের প্রেশারটা বাড়বে, চাপটা বাড়বে, ফলে এই বাঁধের উপরে বেশি বল প্রয়োগ করবে, ফলে বাঁধটা ভেঙে যেতে পারে। কিন্তু যদি চওড়া বেশি করা হয় তাহলে এর উপরে বল প্রয়োগ বেশি করা সত্ত্বেও এই চাপটাকেও সহ্য করে নিতে পারবে, যে কারণে বাঁধটা ভাঙবে না। এই হলো একটা, সেই কারণের জন্যই মূলত বাঁধের তলদেশ বেশি চওড়া করা হয়। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন উত্তর, এটা গেল। এরপর আরো দু একটা আছে, যে ছোটদের বন্দুক যেটা হয় এরকম লম্বা লম্বা অ্যারো কোয়ালিটি থাকে, যেটার মাথায় এরকম একটা মানে কি বলবো গোল্লা টাইপের যেটা থাকে, যেটা রাবারের থাকে, যেটাকে এইভাবে ছুঁড়ে মারলে দেয়ালে আটকে যায়, সমতল দেয়ালে আটকে যায়, বা সমান কিছুদের মধ্যে মারলে সেটা আটকে যায়। তো সেটা কোনো আঠা ছাড়াই আটকে যায়। কি কারণে? এই ভেতরটা এরকম ফাঁপা হয়। এবার যখন এই বাইরের দিয়ে অ্যান্টেনাটা এরকম হুক কোয়ালিটি থাকে, এইটাকে ধরে যখন এইভাবে চাপা হয়, দেয়ালে যখন চাপা হচ্ছে কোনো একটা, দেখালো এইটা ধরা হচ্ছে একটা হুক, আর এর মুখটাই রাবারের একটা সাকার আছে, রাবারের সাকার। তো ওটাকে নিয়ে আমরা যদি দেয়ালে এইভাবে চাপ দিই তাহলে এই সাকারের ভেতরে যে ফাঁপা জায়গা, সেখান থেকে বাতাস সব বাইরে বেরিয়ে আসে, বাতাস বাইরে বেরিয়ে আসলে এরকম চ্যাপ্টা ভাব হয়ে যাবে। এবং এই হুকটা এইভাবে বাইরের দিকে আছে, ছেলে 3D পিকচার তো ভালো করে আঁকা যায় না, তো এইভাবে আছে। এবং এটা দেয়ালে কিন্তু কোনো আঠা বা পেরেক ছাড়াই আটকে আছে। কিভাবে আছে? কারণ এই বাইরে থেকে বাতাস এই সাকারের উপরে, রাবারেরটার উপরে বল প্রয়োগ করছে, যে কারণে দেয়ালে এটা ইজিলি আটকে আছে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে দুটো সাকার নিয়ে যদি আমরা এইভাবে জোড়া দিই তাহলে কিন্তু সেই সেম কনসেপ্ট, দুটো সাকারের রাবারের ভেতর থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে, ফলে বাতাস বেরিয়ে যাওয়ার পরে বাইরের যে বাতাস, সেই বাতাসটা কিন্তু ওই সাকারটার উপরে বল প্রয়োগ করছে, যে কারণে দুটো আঠা ছাড়াই আটকে আছে। আমি দেখালো এই বইটাকে আমি এইভাবে হাতের তালুর উপরে নিয়ে রাখতে পারি। তো এই হাতের যে তালুটা, এই হাতের যে তলটা, এই তলটার কিন্তু ক্ষেত্রফল বেশি এখন, তার জন্য আমার চাপ কিন্তু কম প্রয়োগ হচ্ছে, বইটা কিন্তু এর উপরে চাপ কম দিচ্ছে, আমার হাতের উপরে কিন্তু চাপ কম দিচ্ছে। কিন্তু যদি আমি এটাকে আঙ্গুলের উপরে রাখার চেষ্টা করি, এবার আঙ্গুলের কিন্তু ক্ষেত্রফল কমে গেছে, তার জন্য এবার এই বইটা কিন্তু এই আঙ্গুলটার উপরে বেশি পরিমাণে চাপ দিচ্ছে, অর্থাৎ ক্ষেত্রফল কমে গেলে চাপ কিন্তু বাড়ে। এইটার একটা এক্সাম্পল হলো এটা। তো আমাদের প্রশ্নটাকে আমি এটা কেন বললাম, কারণ আমাদের প্রশ্নটা এইভাবে দিতে পারে, যে কোনো একটা বইকে যদি আমরা একবার হাতের তালুর উপরে রাখবো আর একবার হাতের আঙুলের উপরে রাখবো, কোন ক্ষেত্রে বেশি বল প্রয়োগ হবে বা বেশি চাপ প্রয়োগ হচ্ছে সেটা বলবো, এবং
কেন হচ্ছে সেটা লিখবো। তো এইটাই তো কারণ। আমাদের আঙুলের উপরে বইটা রাখলে বেশি চাপ অনুভব হচ্ছে, কারণ কি? কারণ এর ক্ষেত্রফল, আঙুলের ক্ষেত্রফল কম, যে কারণে বইটা বেশি বল প্রয়োগ করছে, ফলে চাপ বাড়ছে, এই তো হয়ে গেল। এটা একটা উত্তর হলো, একটা প্রশ্ন এবং তার উত্তর হয়ে গেল। এবং আর একটা প্রশ্ন উত্তর যেটা বলবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমাদের কি কনসেপ্ট হলো? ক্ষেত্রফল যদি বাড়ানো হয় তাহলে তার চাপ কমে। তাহলে আমাদের দেখেছি মালবাহী যে বড় বড় যে লরিগুলো, সেখানে কিন্তু 4টে চাকার পরিবর্তে 8টা 7টা, মানে 8টা 7টা 6টা করে এরকম অনেক বেশি 8টা 10টা করে চাকা থাকে। কারণ কি? কারণ রাস্তার উপরে যাতে প্রেসার কম পড়ে, রাস্তার উপরে যাতে কম চাপ পড়ে, তার জন্য অতগুলো করে চাকা দেওয়া হয়, যদি রাস্তার উপরে এই 4টে চাকায় যদি বেশি প্রেসার দিত তাহলে কিন্তু গর্তর মধ্যে ঢুকে যেত, মানে চাকা রাস্তার উপরে বেশি বল প্রয়োগ হতো, বেশি চাপ প্রয়োগ হতো, ফলে এই জায়গাটায় গর্ত হয়ে যেত, রাস্তার মধ্যে ঢুকে যেত, যখন তখন যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে। কারণ রাস্তা তো সব জায়গায় সমান থাকে না, কোনো জায়গায় শক্ত হয়, কোনো জায়গায় মজবুত হয়, কোনো জায়গায় ভেতরটা ফাঁপা হতে পারে, তো ফট করে ঢুকে যেতে পারে, ফলে ক্ষতি হবে। তার জন্য মালবাহী যে বড় বড় গাড়ি থাকে সেখানে চাকার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, যাতে প্রেসারটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে, প্রেসারটা যাতে কম পড়ে। ঠিক আছে? এই যেগুলো বলছি এগুলো কিন্তু এরকম দিতে পারি যে স্পর্শতলের ক্ষেত্রফল বাড়িয়ে চাপ কমানো দুটি উদাহরণ দাও। স্পর্শতলের ক্ষেত্রফল, স্পর্শ মানে ছোঁয়া, এই যে স্পর্শতল, তো স্পর্শতলের ক্ষেত্রফল বাড়িয়ে চাপ যে কমছে তার একটা উদাহরণ বা দুটো উদাহরণ। একটা উদাহরণ কি? এই লরি। আরেকটা উদাহরণ হতে পারে কি? কোনো একটা বাড়ি সহজে যাতে মাটির নিচে ধসে না যায় বা ঢুকে না যায়, তার জন্য ভিতগুলোকে চওড়া করা হয়, বড় বড় করা হয়, এই একটা উদাহরণ। কারণ কি? বড় বড় করলে তার ক্ষেত্রফল বাড়ছে, ক্ষেত্রফল বাড়লে সেই বাড়ির যা ভরটা সেটা কিন্তু ওই মাটির উপরে যখন প্রয়োগ হচ্ছে তখন তার ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য চাপটা কিন্তু কম প্রয়োগ হচ্ছে, চাপটা কিন্তু কম পড়ছে মাটির উপরে, যে কারণে মাটিটা এই ঘরটা ধসে যায় না। কিন্তু যদি ওখানে সরু সরু ভিত করতো, একদম পাতলা পাতলা ভিত করতো, তাহলে কিন্তু প্রেসার বেশি পড়তো, চাপ বেশি পড়তো এবং মাটির মধ্যে ঢুকে যেত বাড়িটা। এই হচ্ছে উদাহরণ এবং কি বলবো তার ব্যাখ্যা। এইটুকু জানলেই মোটামুটি হয়ে যাচ্ছে। আরো দু একটা প্রশ্ন হয়, সেগুলো মূলত বইয়ের বাইরের, টেক্সট বইয়ের বেশিরভাগ স্কুলই টেক্সট বইয়ের মধ্যে যা প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্নই করে থাকে। তো যদি তোমার কাছে সয়কা ফয়কা হ্যানত্যান এই সমস্ত জাতীয় কোনো বই থাকে তাহলে সেই বই দেখে দেখে তার প্রশ্ন উত্তর পড়ো। মূলত কনসেপ্টটা তো বোঝা হয়ে গেছে, এবার কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই নিজে বুঝে পড়ে নিতে পারবে। মুখস্থ বা ওই আনতাবড়া মুখস্থ করার লাগছে না। মুখস্থ তো অবভিয়াসলি করতে হবে, কিন্তু সেটা বুঝে মুখস্থ করা পড়বে, না বুঝে মুখস্থ করা লাগছে না, তো ইজি হবে।